ভাসুর ঘরের বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে তে। এলোমেলো হাঁটুর সমান চুলগুলো বিছানায় গড়াগড়ি খাচ্ছে, চোখ থেকে টপ টপ করে পানিও পড়ছে। অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে জাংকুক। পরনে তার কোনো শার্ট নেই, শার্ট ছাড়াই সে দাঁড়িয়ে আছে। বুকে ও পিঠে অসংখ্য আঁচড়ের দাগ। তার সিগারেটে একটা লম্বা টান দিয়ে শেষের অংশটা মাটিতে ফেলে সেটা পায়ের নিচে পিষে ফেললো সে। তারপর শেষ ধোয়াটা ছেড়ে রুমে ফিরে এলো জাংকুক। তোর কান্নাকাটির শব্দ যেন আমার কান পর্যন্ত না আসে। এসব ন্যাকামি কান্না আমার একদম পছন্দ না, এটা তোর প্রাপ্য। মুহূর্তে শরীর ভয়ে ঝাঁকি দিয়ে উঠল। এই মানুষটাকে এই মুহূর্তে তার ভীষণ ভয় করছে। কি ভেবেছিলি, হ্যাঁ, পালিয়ে বাঁচতে পারবি আমার হাত থেকে? কয়টা বছর লেগেছে তোকে খুঁজে বের করতে, এখন আর তোর নিস্তার নেই জান। তার মনে পড়লো সে বিভৎস অতীত, যার থেকে বাঁচতে সে পালিয়েছিল। আজ আবারও সে তার সম্মুখে। জাংকুক এগিয়ে বসলো তের সামনে। সে ওর থুতনিতে আঙুল দিয়ে মুখ উঁচু করলো। কান্নার ফলে চোখগুলো ফুলে গেছে। জাংকুক ঝট করে হাতটা সরিয়ে নিয়ে তের গলা চেপে ধরলো। সাথে সাথে ককিয়ে উঠলো তে। জাংকুক তের মুখ নিজের মুখের কাছে নিয়ে এলো। তারপর হঠাৎ করে তাকে কাছে টেনে নিল। আর কিছু বলার সুযোগ দিল না। তের মনে হচ্ছে জাংকুক তার উপর রাগ মেটাচ্ছে। হঠাৎই জাংকুক তের নিচের ঠোঁটটা ধরলো। ব্যথার তীব্রতায় শব্দ করে উঠল তে। প্রায় 5 মিনিট পর জাংকুক ওকে ছেড়ে দিয়ে বলল, এরকম অবস্থায় আর বেশিক্ষণ এখানে বসে থাকলে আরেক রাউন্ড সেরে ফেলবো। 10 মিনিট সময় আছে তোর হাতে। তে নিজেকে কোনোভাবে টেনে তুলল। ওয়াশরুমের দিকে যেতে গিয়ে দুবার হোঁচট খেলো, তবুও থামলো না। বেসিনের আয়নায় নিজেকে দেখে চিনতে খুব কষ্ট হলো তের। মাত্র কয়েক ঘন্টায় কি থেকে কি হাল হয়েছে তার। মনে পড়লো জাংকুক ওকে মাত্র 10 মিনিট সময় দিয়েছে। তে দ্রুত শরীর থেকে সব কাপড় খুলে পানির নিচে দাঁড়িয়ে গেল। শরীরে বিভিন্ন জায়গায় সদ্য তৈরি হওয়া আঘাতের দাগ। পানি পড়তে জ্বালা করে উঠল। দুপুরে কেঁদে উঠল তে। মাত্র কয়েক ঘন্টা আগে সে সাউথ কোরিয়ার বুসান শহরের রাস্তায় বোন এবং দুলাভাইয়ের সাথে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল। এই পৃথিবীতে তের বোন ছাড়া আপন বলতে আর কেউ নেই। তে তার বাবা মায়ের মৃত্যুর খবর শুনে দেশে এসেছিল শেষবারের মতো তাদেরকে দেখতে। কিন্তু জাংকুক সেটা কিভাবে জানলো এবং তাকে সেখান থেকে কিভাবে তুলে আনলো তা তে জানে না। আর কিছু ভাবার আগে জাংকুকের গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল তে। ভয়ে কেঁপে উঠল সে। এত জলদি 10 মিনিট কি পার হয়ে গেছে? তড়িঘড়ি করে সে বেরোনোর উদ্দেশ্যে কাপড় খুঁজতেই দেখলো কোথাও নেই। সে তো কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকেনি। এদিকে পরনের সব কাপড়ও ভিজিয়ে বসে আছে। এখন তার পরনে কিচ্ছু নেই। আর কিছু ভাবার আগে দরজাটা শব্দ করে খুলে গেল। লক করা ছিল না দরজা। ওয়াশরুমে ঢোকার সাথে সাথে চোখ বড় বড় করে তাকালো জাংকুক। সে ধারণা করতে পারেনি এভাবে থেকে দেখবে। এক মুহূর্ত তাকিয়ে থাকার পর জাংকুক এগিয়ে এলো। দেখানোর ইচ্ছা থাকলে আগেই বলতি, এভাবে দেখানোর কি আছে? তের সাথে সাথে মেঝে থেকে কাপড় তুলে গায়ে জড়াতে চাইলো, কিন্তু পারলো না। তার আগে জাংকুক শক্ত করে তাকে দেয়ালে চেপে ধরলো। তারপর সে থেকে এক টান দিয়ে নিজে খুব কাছে নিয়ে এলো। এতে তাদের দুজনের শরীর পরস্পরের সংস্পর্শে এলো। শিউরে উঠল তে। এরকম কিছু হবে সে মোটেও আশা করেনি। জাংকুক গভীর চোখে তাকালো তের দিকে। সে হিংস্র হয়ে উঠল এবং তের গলায় দাঁত বসিয়ে দিল, যেন নিজেকে কন্ট্রোল করার এটাই একমাত্র উপায়। কিন্তু হচ্ছে না। শরীর এখন যেভাবে চাইছে দেখে। কিন্তু এখন সে তেকে চাইলেও নিজে করে নিতে পারবে না, কারণ এমনিতেই কালকে মেয়েটাকে ভীষণ দিয়েছে সে। এই পর্যায়ে হয়তো আর তার ছোট দেহ মেনে নিতে পারবে না। নিজেকে কিছুটা শান্ত করলো জাংকুক। তারপর তেকে কোনো সময় না দিয়েই কোলে তুলে নিয়ে সে বিছানায় ছুঁড়ে মারলো। তোয়ালে আর কাপড় তের মুখের ওপর ছুঁড়ে দিল। উল্টো ঘুরে দ্রুত পায়ে চলে গেল ওয়াশরুমে। চোখ মুখ অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠেছে। শরীরটা আর নিজে কন্ট্রোলে থাকছে না। এই সময় একটা শাওয়ার নেওয়া প্রয়োজন। সে তাই করলো। গায়ে পানি পড়তে জাংকুক চোখ খিচে বন্ধ করে নিল। চোখের সামনে দৃশ্যমান হলো সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা তের প্রতিচ্ছবি। উফ, শান্ত হয়ে যা। জাংকুক নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। নিজ মনে বিড়বিড় করতে লাগলো সে। তারপর অনেকক্ষণ ধরে জাংকুক শাওয়ার নিল। ঘন্টাখানিক পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। বিছানায় চোখ যেতে দেখতে পেলো গুটিসুটি মেরে শুয়ে আছে তে। জাংকুক আর সেদিকে তাকালো না। দরজা লক করে রুম থেকে বেরিয়ে গেল সে। চলে গেল দোতলা কর্নারের রুমটায়। ভেতরে খুটখুটে অন্ধকার। রুমে ঢুকে সে লাইট জ্বালালো। সাথে সাথে দৃশ্যমান হলো রুমটার চারপাশ। পুরো দেয়াল জুড়ে তের ছবি। ডান দিকের মাঝখানের দেয়ালে তের বিশাল আকৃতির এক ছবি। ছবিটা হাতে আঁকা।
কতগুলো মোমবাতি সেখানে রাখা ছিল। জাঙ্কুক সেগুলো জ্বালালো, তারপর রুমের লাইট অফ করে দিল সে। মোমবাতির আলোয় ছবিটা যেন উজ্জ্বল হয়ে উঠল। চারদিকে একটা হলদেটে ভাব ছড়িয়ে পড়লো। জাঙ্কুক সিগারেট জ্বালালো। ছবির সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো সে। চোখে দৃষ্টি স্থির হয়ে গেল ছবিটায়। আমার কাছ থেকে না পালালে হয়তো আজকে তোকে আমি রাজরানী করে রাখতাম জান। কেন পালালি আমার কাছ থেকে? কিছুক্ষণ পর সে রুম থেকে বের হয়ে নিজের শোবার ঘরে চলে যায়। গিয়ে দেখে তুই ঘুমিয়ে আছে। সে তার পাশে এসে বসে এবং ওর গালে হাত দিয়ে ক্ষতের জায়গায় মলম লাগাতে শুরু করে। ঘুমের মাঝে তে অনুভব করলো তার গালে কারো হাত। সে ধরফড়িয়ে উঠে বসলো। সামনে জাঙ্কুক দাঁড়িয়ে। কি করছেন আপনি? কেন দেখতে পাচ্ছিস না কি করছি? তের ভীষণ অভিমান হলো। নিজে আঘাত করে এখন দরদ দেখিয়ে মলম লাগাতে এসেছে। ছাড়ুন আমাকে, এসব লাগবে না। কি বললি? কালকে পানিশমেন্টের কথা কি তোর মনে নেই? ওকে ফাইন, চল আরেকবার মনে করিয়ে দিচ্ছি। কি বলিস? না, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। তে জাঙ্কুককে সরিয়ে দিতে চাইলে জাঙ্কুকের গাল চেপে ধরে। তে তার বিয়ে করা বউ। গতকালই সমস্ত নিয়ম নীতি মেনে সে বিয়ে করেছে তেকে। তে এখন জাঙ্কুকের, পূর্বেও ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। তাহলে তে কেন জাঙ্কুককে দূরে সরিয়ে দিতে চাইছে? এসব ভাবতে জাঙ্কুক কেমন যেন হয়ে গেল। চোখে মুখে রাগ স্পষ্ট হলো, তার হাতের চাপ আরো শক্ত হলো। তে ব্যথায় কোকিয়ে উঠলো এবং নিজেকে ছাড়ানোর জন্য চটফট করতে শুরু করলো। ছাড়ুন। আবার বল, কি বললি? তে যতবার ছাড়তে বলছে জাঙ্কুকের হাতের চাপ ততই কঠিন রূপ নিচ্ছে, যেন সে তের দুগাল ভেঙে ফেলতে চাইছে। চাইবে নাই বা কেন? এই মুখ দিয়ে তো তে বারবার তাকে ছেড়ে দিতে বলছে। তের হাত খামচে ধরেছে বেডশিট। তার একটা ভুল তাকে কোন জায়গায় এনে ফেলেছে। তখনই দরজায় কেউ নক করলো। সাথে সাথে জাঙ্কুক থেকে ছেড়ে দিল। দেখ গিয়ে কে এসেছে। তে কথা শুনলো না। শুনলে জাঙ্কুক যদি আবার রেগে যায়। সে দরজার দিকে এগিয়ে গেল। গায়ে ওর নাকি তোর বাপ দেবে? কারেন্ট বেশি হয়েছে তোর, আর সেটা অন্যকে দেখাতে মজা পাস? তে সাথে সাথে থমকে দাঁড়ালো। সে ভুলে গিয়েছিল যে ওর গায়ে চিকন ফিতা দেওয়া একটা শর্ট কামিজ। বুকের উপরই ভাগ অনেকটাই বোঝা যাচ্ছে। কি হলো? আমি কি ওড়নাটা নিজের হাতে পরিয়ে দেব? জাঙ্কুকের রাগী গলা শুনে তে ধরফড়িয়ে বেডসাইড থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। সাথে লম্বা চুলগুলো খোপা করে নিল সে। এবার মাথায় কাপড় দে। সেটাও করলো তে। তারপর দরজা খুললো। বাইরে একটা লোক দাঁড়িয়ে। তে বেশ কয়েকবার লোকটাকে জাঙ্কুকের সাথে দেখেছিল। কাছে কেউ হবে হয়তো। ওর নাম সুগা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? তে জবাব দেওয়ার সাহস দেখালো না। সে ঘুরে তাকালো জাঙ্কুকের দিকে। সুগাকে দেখে জাঙ্কুক উঠে এলো দরজার কাছে। সে তার উদ্দেশ্যে বলল, তুই রুমে যা, আর পালানোর চেষ্টাও করিস না, না হলে এর ফল ভালো হবে না। এই কথা বলে জাঙ্কুক সুগার সাথে চলে গেল। আর তে খাটে এসে বসলো। ও যেন অপেক্ষা করছিল যে জাঙ্কুক কখন বেরোবে। আশেপাশে তাকিয়ে সে কাঙ্ক্ষিত বস্তুটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও নেই। সে তো জাঙ্কুককে সাথে করে ফোন নিয়ে যেতে দেখেনি। বিছানা চারপাশে হন্যে হয়ে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। ওর বোন আয়ুর কি অবস্থা তা জানার জন্য মনটা ভীষণ রকমের ছটফট করছে তের। কোনোদিন তো বোনকে ছাড়া থাকেনি সে। ফোন না পেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তে। কিভাবে এই জায়গা থেকে বেরোনো যায়, চোখ শুধু সেই রাস্তায় খুঁজছে। ওর বাড়ি জুড়ে কতগুলো গার্ড, এদের এড়িয়ে পালানো কি সম্ভব? বাগানের দিকে নজর গেল তের। জাঙ্কুক ওখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে সুগার সহ কয়েকটা কালো পোশাকধারী ব্যক্তি। ভাই, তোর বউকে জিগাইলাম ভাবি কেমন আছেন, তোর ডরে কোনো জবাব দিল না। জাঙ্কুকের পিঠ চাপড়ে বলল সুগা। জাঙ্কুক মৃদু হাসলো। অকস্মাৎ হাতে থাকা গানটা সুগার থুতনিতে চেপে ধরলো সে। চমকে উঠল সুগা। আমি দিই তোকে জবাব? কি বলিস, দেব? না না, একদম জবাব লাগবে না, ছাইড়াতে ভাই। জাঙ্কুক যে ওই মেয়েকে নিয়ে ওভার পসেসিভ তা সুগা ভালো করে জানে। গত কয়েক বছর কত কাঠ খড় পড়িয়ে ওকে খুঁজে বের করেছে সে। দিনের পর দিন, রাতের পর রাত কত কষ্ট সহ্য করেছে জাঙ্কুক, সেটা একমাত্র সুগাই জানে। ছোটবেলা থেকেই সে জাঙ্কুকের সাথে আছে। তার জীবনে কত মেয়ে এসেছে গেছে, আর ওই কম বয়সী মেয়েটার জন্য জাঙ্কুক এক প্রকার পাগল। তুই তোর বউয়ের জন্য আমাকে গুলি করবি? এতদিনে বন্ধু তো ভুলে গেলি? আমার জীবনে লাভ লস কিছু নাই রে বন্ধু, তুই বউ পাইয়া আমরা ভুলে গেলি? কান্নার ভান করে বলল সুগা। জাঙ্কুক ওর পেছনে একটা লাথি মারলো। ভ্যানিশ হ, নাটক কম কর। তুই জানিস আমি কেমন? জানি, খুব ভালো করে জানি, তাই তো বলি তুই বদলে গেছিস। বদলাইনি, যাচ্ছিলাম তাই আছি। শুধু একটা জিনিস যোগ হয়েছে। সেটা কি? আমার বউ। আর এসব ফাও কথা বাদ দিয়ে আসল কাজের কথা বল। খোঁজ পেয়েছিস? আর কে কে ছিল? ভাই, ওই লোক বেশ চালাক, কিন্তু আমিও আমার কাজ চালিয়ে যাচ্ছি।
জলদি বের কর তোর বাবা মায়ের আসল মৃত্যুর রহস্য। তারপর আরো কিছু আলাপ চললো তাদের মাঝে। এরপর সুগা চলে গেল। খাবার হাতে রুমে ঢুকলো জাংকুক। আশেপাশে কোথাও তে নেই। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে। মাথা গরম হয়ে গেল জাংকুকের। এতক্ষণেও তে বের হয়নি। প্লেটটা রেখে ওয়াশরুমের কাছে গিয়ে দাঁড়ালো সে। তে এখনো বের হয়নি কেন? একবার দুবার তিনবার ডাকলো জাংকুক। মেয়েটা কোনো সারা শব্দ নেই। কি করছে ও? মনে হতে দরজায় সামান্য ধাক্কা দিল সে। খুলে গেল দরজাটা। তে নেই, কল ছাড়া, কেবল পানি পড়ছে। কোথায় যাচ্ছ? থেমে যাইতে পা দুটো কেঁপে ওঠে ওর। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে সে। জাংকুক দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে। করিডরে তার কয়েক হাত দূরেই দাঁড়িয়েতেই আবারও বুঝি পালানোর চেষ্টা করছিলে? এত সাহস কি করে হলো তোমার? জাংকুক শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দূর থেকে সে টের পাচ্ছে তার কাঁপাকাঁপি। কোথাও না, বিশ্বাস করুন। ভয়েতের কথা জড়িয়ে যাচ্ছে। অনেক কষ্টে জাংকুকের চোখে ধুলো দিয়ে রুম থেকে বেরিয়েছিল সে। জাংকুক যখন খাবার হাতে রুমে ঢুকেছিল তখন সে ছিল দরজার আড়ালে। ওয়াশরুমের কল ইচ্ছে করে ছেড়ে রেখেছিল। জাংকুক ওয়াশরুমের দিকে যেতে সে বেরিয়ে আসে। এই কাণ্ড করে এখন খুব আফসোস হচ্ছে তের। বোকার মতো একটা কাজ করে বসলো। কতটা বলদ সে, এবং জাংকুক তাকে ধরেও ফেললো। এখন সে কি করবে? তের এমন কাণ্ডে জাংকুক একটু হাসলো। এক পা দুপা করে এগিয়ে গেল ওর দিকে। ঘাড়ের কাছে মুখ নিয়ে নিঃশ্বাস ছাড়লো সে। তুই আবারও পালাচ্ছিলি? তের মাথা দুদিকে নাড়লো। বোঝাতে চাইলো না সে পালাতে চাইছিল না। মিথ্যে। না না। আর কিছু বলার সুযোগ পেল না তে। তার আগে পেছন থেকে ওর চেপে ধরলো জাংকুক। আর ঘাড়ে না ঘষতে ঘষতে বলল, তুই আবারও পালাচ্ছিলি আমার থেকে, জান। আর এখন ধরা পড়ে আমায় মিথ্যা বলছিস? তুই জানিস না আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না। জাংকুকের মুখ নিশ্চিত সাধারণ শব্দগুলো তের কানে তীরের মতো লাগলো। তার সাথে এখন কি কি হবে সে আন্দাজ করতে পারছে। তে যা ভাবছিল তা অক্ষরে অক্ষরে মিলে গেল। জাংকুক রেগে তের গালে একটা চড় বসিয়ে দিল। সাথে সাথে তের চোখে পানি জমলো। কিন্তু জাংকুক হাত দিয়ে ওর চোখের পানি মুছে ফেললো। তারপর ওকে টেনে রুমে নিয়ে গেল। এতটুকুতে ছেড়ে দেবে? পালানোর সাহস দেখিয়েছে, শাস্তি দিতে হবে না? নিজের কি হবে ভেবে তে থেমে থেমে কেঁদে উঠছে। বছর তিনেক আগের একটা মাত্র ভুল তাকে সাইকোটার সাথে জড়িয়েছে। বন্ধু বান্ধবের সাথে ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে ডেয়ার নিয়েছিল সে। তার ফাজিল বন্ধুরা এমন এক ডেয়ার দিয়েছিল যার জন্য এখন আফসোস হচ্ছে ওর। অতীত। এই চল না ট্রুথ অর ডেয়ার খেলি, অনেকদিন হয়ে গেল এটা খেলি না। সত্যি বলেছিস। তারপর তারা তিনজন একটি বোতল ঘোরালো এবং সে বোতলটা তের দিকে গিয়ে থামলো। তুই ট্রুথ নাকি ডেয়ার নিবি? আমি ডেয়ার নেব। তাহলে তোর ডেয়ার হলো চোখ বন্ধ করে সামনে এগিয়ে যাবি। যে প্রথমে সামনে পড়বে তাকে চুমু দিয়ে পালাবি। বন্ধুদের খপ্পরে পড়ে রাজি হয়ে যায় তে। চোখ বেঁধে দেয় সবাই মিলে ওর। তে এগিয়ে যায় সামনের দিকে। কয়েক কদম এগোতেই শক্ত একটা শরীরের সাথে ধাক্কা খায় সে। হাত দিয়ে শরীর ছুঁতে থাকে। তের বন্ধু বান্ধবীরা সামনে থাকা মানুষটিকে দেখে ভয় দ্রুত স্থান ত্যাগ করে। তে কোনো কিছু না ভেবে খুঁজে খুঁজে সামনে থাকা মানুষটার হাত বের করে ধরে। তারপর তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। কে জানতো এই কিস সারা জীবনের জন্য তার উপর বাজ হয়ে পড়বে। জানলে হয়তো সে কখনোই এই কাজ করতো না। তের কিস করাতে সেই লোকটা এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। কোনো প্রতিক্রিয়া দেখালো না ওর কাজে। লোকটা কোনো কথা বলছে না দেখে তে আশ্চর্য হয়ে চোখের বাঁধন খুললো। এতক্ষণ চোখ বাঁধা থাকায় ঝাপসা দেখছিল সে। কয়েকবার চোখের পলক ফেলতেই সামনে দৃশ্যমান হলো সুঠামদেহী একজন পুরুষ। তের যেন চোখ ধাঁধিয়ে গেল। মুখ দেখার জন্য তাকে চোখ উপরে তুলতে হচ্ছে। লোকটা এতটাই লম্বা, তে আন্দাজ করে ফেললো লোকটা প্রায় 6 ফুট হবে। লোকটা গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পুরুষ মানুষকে যেই রঙে মানায় সেটাই। চওড়া কাঁধে কালো রঙের শার্টটা টান টান হয়ে আছে। চোখ দুটো গভীর কালো। এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যে তে অকারণে একটু অস্বস্তি বোধ করলো। ঠোঁটটা তের নজরে পড়লো। সব থেকে বেশি নজর কাড়া। ইস, এত সুন্দর ঠোঁটে সে একটু আগে চুমু এঁকে দিয়েছিল। চুল ঘন আর গোছানো। গলার অ্যাডামস অ্যাপেলটা স্পষ্ট। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো এত কিছুর পরেও লোকটার মুখে কোনো রাগ নেই। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তের পানে, ঠিক যেন তে সেই কাঙ্ক্ষিত জিনিস যাকে সে হঠাৎ করে খুঁজে পেয়েছে। তে ক্ষমা চাইলো। লজ্জায় লোকটার দিকে তাকিয়ে থাকতে পারছে না সে। আশেপাশে খুঁজে দেখলো কোথাও তার বন্ধুরা নেই। কি বিপদ! মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল ওর। তাকে অবাক করে দিয়ে লোকটা কিছু না বলে তার গন্তব্যে চলে গেল। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এত কিছু হয়ে গেল, তারপরে একটা মানুষ এতটা শান্ত। তার বন্ধু বান্ধবীরা কোথা থেকে যেন ঝড়ের বেগে বেরিয়ে এলো। এই তুই কাকে কিস করেছিস জানিস? কেন? ওই যে লোকটা যে একটু আগে গেল, ওনাকে। তুই জানিস উনি কে? না তো। কে উনি? জীবন জাঙ্কুককে চিনিস না?
হ্যাঁ চিনি তো, কিন্তু মুখ দেখিনি কোনোদিন। ওই লোকটাই উনি। বন্ধুর শেষ কথাটা কানে যেতে তের বুকের ভেতরটা ধক করে উঠল, যেন হৃৎপিণ্ডটা এক মুহূর্ত থেমে আবার চলতে শুরু করেছে। মাথার ভেতর একসাথে অনেকগুলো চিন্তা হুড়মুড় করে ঢুকে পড়ল। এই নামটা সে আগেও শুনেছে, জীবন জাঙ্কুক, শহরে পরিচিত একটা নাম। ব্যবসা আর প্রভাব দুটোর সাথেই তার যোগাযোগ আছে। তার উপর সে মাফিয়া কিং, সবকিছু তার কথা মতো চলে। প্রকাশ্যে কেউ তার সম্পর্কে বেশি কথা বলতে পারে না ভয়ে। সে নিজে খুব একটা সামনে আসে না, কাজগুলো গোপনেই চলে। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়টা হলো তার স্বভাব। সে শান্ত, অকারণে উত্তেজিত হয় না, কথা কম বলে, শোনে বেশি। আজ এত কিছু হয়ে যাওয়ার পরেও সে কিছু না বলে চলে গেছে, সেটাই অস্বাভাবিক লাগছে তের কাছে। শোনা যায় জাঙ্কুক সহজে কাউকে ক্ষমা করে না, আবার হঠাৎ করে কিছু করেও বসে না। এই জিনিসটাই থেকে বেশি আতঙ্কিত করলো। সেদিনের মতো তে তার বাড়িতে চলে গেল। তো চলো এবার তের পরিচয়টা জেনে আসি। তের বাবা হলো আরএম, মা হলো জিন এবং তের বড় বোন হলো জিমিন। তের চাচার নাম মিনহো এবং চাচি হলো লিসা। লিসা ও মিনহোর একটি ছেলে আছে, তার নাম কাই। কাই মনে মনে তেকে নিজের ঘরের বউ বানাতে চায়, কিন্তু সেটা কেন তা আমরা গল্পে পরে জানতে পারবো। সেদিনের পর থেকেই শুরু হয় জাঙ্কুকের পাগলামি। জাঙ্কুক কোনোদিন কোনো মেয়ের কাছে যায়নি, এই প্রথম কোনো মেয়ে তাকে কিস করলো। এতে জাঙ্কুকের ভেতরে নতুন একটি অনুভূতির জন্ম নিয়েছে। তাই সে ভেবেই নিল তেকে যে কোনো মূল্যে সে নিজে আরো কাছে নিয়ে আসবে। এরপর থেকে জাঙ্কুকের কলেজের বাইরে ওকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো এবং তেকে সবসময় নিজের নজরদারিতে রাখতো। মাঝে মধ্যে সে তেকে কলেজ থেকে উঠিয়ে আনতো তার বাসায় এবং তার করে নিজের করে নিত। আসলে জাঙ্কুক তের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। একদিন জাঙ্কুক তার কাজের জন্য বেশ রেগেছিল, তাই সে সুগাকে ডেকে বলল তেকে উঠিয়ে আনার জন্য। এখনই তেকে তার লাগবে। জাঙ্কুক, এখন কয়টা বাজে দেখ, তে হয়তো ঘুমিয়ে পড়েছে, এখন কি তেকে বাসা থেকে উঠিয়ে আনা ঠিক হবে? বাল, এত কথা না বলে ওকে নিয়ে আয়, আমার এখনই ওকে লাগবে। সুগা বুঝতে পারে জাঙ্কুকের এখনই তেকে লাগবে, তাই সে চলে যায় তের বাসায়। তখন রাত 1টা বাজে। তের পরিবারের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সুগা গিয়ে তের বাড়ি কলিং বেলে চাপ দেয়। সবাই ঘুমাচ্ছিল বলে প্রথমে কেউ শুনতে পেল না। সুগা থামলো না, কলিং বেল চেপেই চলল। প্রচুর শব্দ হওয়াতে সবাই ঘুম থেকে উঠে পড়ে এবং নিচে তের সহ সবাই উপস্থিত হয়। তের বাবা আরএম গিয়ে দরজা খোলেন। কি ব্যাপার, আপনি কে, আর এত রাতে আমাদের বাসায় কি কাজ? জীবন জাঙ্কুককে হয়তো চেনেন। চিনি তো, তাকে কে না চেনে, কিন্তু এত রাতে শুধু এটুকু বলতে এসেছেন? আরে না বস, আপনার মেয়েকে নিয়ে যেতে বলেছেন, তাকে নেওয়ার জন্য এসেছি। মানে কি, কি সব আজে বাজে কথা বলছেন? তে মা, এসব কি শুনছি আমি? জীবন জাঙ্কুকের সাথে তোর কিসের কাজ? তের পরিবারের সবাই তখন নিচে উপস্থিত ছিল। কথাটি শুনে তারা বেশ ভয় পেয়ে যায়। আসলে এতদিন ধরে যা যা হয়েছিল তার কিছুই তে তার পরিবারে কাউকে বলেনি, শুধু ভয় আর লজ্জার কারণে। আমি বলছি, তেকে এখন বসের কাছে নিয়ে যেতে হবে। বসের যখন বেশি মাথা খারাপ হয়ে যায় তখন সে আপনার মেয়েকে কাছে টেনে তার মন শান্ত করে। আর কথাটা এক প্রকার বিশ্রীভাবে উপস্থাপন করলো সুগা। এটা শুনে তের বাবা ভীষণ রেগে যায়। নিজের মেয়ের বিষয়ে কেউ যদি এমন বাজে কথা বলে তবে নিশ্চয়ই তার খুব খারাপ লাগবে। তিনি এগিয়ে গিয়ে সুগার কলার চেপে ধরলেন। অমানুষের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার নিষ্পাপ মেয়েকে নিয়ে এমন কথা বলার? আজকে আমি তোকে মেরেই ফেলবো। বলার সঙ্গে সঙ্গে সুগা নামজনকে একটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তে ছুটে গেল তার বাবার দিকে। না বাবা, কিন্তু তে তার বাবার কাছে যেতে পারলো না। তার আগে সুগাতের হাত ধরে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দিন বাবা, বাঁচাও আমাকে। তখনই সুগা তার পকেট থেকে একটা বন্দুক বের করলো এবং নামজনের দিকে তাক করে তের উদ্দেশ্যে বলে উঠলো, যদি নিজ ইচ্ছেতে আমার সাথে না যাও তাহলে এখনই তোমার বাবার কপাল বরাবর গুলি চালিয়ে দুনিয়া থেকে টাটা বাই বাই করে দেব। তিনি নিজের বাবার কথা ভেবে চুপচাপ সুগার সাথে চলে গেল। আর এদিকে তের পরিবারের সবাই যেন পাথরে পরিণত হলো। এক মুহূর্তে কি হয়ে গেল এটা? এদিকে জাঙ্কুক একের পর এক লাল পানি খাচ্ছে আর তের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সুগা তেকে নিয়ে হাজির হলো। বস, এই নিন, আর সরি একটু লেট হওয়ার জন্য। আসলে ওর বাবা বেশি ঘাড়তারামি করছিল। তুই এখন যা। সুগা চলে গেলে তে গিয়ে জাঙ্কুকে পাকড়ে ধরে বসে পড়ে। প্লিজ আমাকে রেহাই দিন, আমি আর আপনার চাই মেটাতে পারবো না। সেদিন আমার ভুল হয়ে গিয়েছিল, ওটা একটা ডিয়ার ছিল, আমি আপনাকে ইচ্ছা করে চুমু দিইনি। প্লিজ আমাকে মাফ করে দিন। সরি টু সে, এত জলদি তোমার রেহাই নিয়ে যান? তুমি একমাত্র মেয়ে যে কিনা আমার নেশা, তুমি আমার নেশায় পরিণত হয়েছ। আমি মরে যাব, তারপরও তোমাকে ছাড়বো না। বলে জাঙ্কুক থেকে তার পা থেকে তুলে সামনে দাঁড় করায়। তারপর সে থেকে ডিপলি কিস করতে শুরু করে। ঘৃণায় তে তার চোখ বন্ধ করে নিল। তার কিছু করার নেই, সে নিরুপায়।
পরের দিন সকালবেলায় সুগাতে একে তার বাড়িতে দিয়ে আসে। তে সবসময় ভয় পেত যদি তার মা বাবা এটা শুনতে পান তবে তারা হয়তো তাকে সমাজের ভয়ে দূরে ঠেলে দেবেন। তাই সে তাদেরকে কিছু বলেনি, নীরবে জাঙ্কুকে সব অত্যাচার সয়ে গিয়েছে। কিন্তু আজকে তার বাবা মা এবং পরিবারের সবাই সবকিছু জেনে গিয়েছে। ভাবতে এদের বুক মোচড় দিয়ে উঠলো। তে আস্তে আস্তে বাসায় প্রবেশ করলো। ওকে দেখে মনে হচ্ছিল শরীরটা আছে কিন্তু ভেতরে কোনো প্রাণ নেই। জিন এগিয়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তেও মাকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তের বাবা আর মেয়ের কাছে গেলেন না। তিনি মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছিলেন না। তারপর জিন থেকে ফ্রেশ করিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। তে আমার সবকিছু খুলে বল, ওই জীবন জাঙ্কুক তোকে কিভাবে চিনল, সবকিছু খুলে বল আমাকে। তারপর তে তার মাকে সবকিছু বলল, কিভাবে জাঙ্কুকের সাথে তার দেখা হয়েছিল এবং তারপর থেকে জাঙ্কুক তার সাথে কি কি করেছে। সব শুনে জিমিনের চোখেও পানি চলে আসে। জিন থেকে শান্ত করিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। মায়ের এমন ভালোবাসা পেয়ে তেও একটু চিন্তামুক্ত হলো। তেকে ঘুম পাড়িয়ে জিন কাঁদো কাঁদো মুখে নিজের রুমে গিয়ে দেখতে পেলেন নামজন গভীর চিন্তায় ডুবে আছেন। কি হয়েছে, আপনি কি ভাবছেন এত? প্লিজ আপনি কিছু একটা করুন। তের কষ্ট আর সহ্য হচ্ছে না আমার। জাঙ্কুকের মতো মানুষের কাছ থেকে আমার মেয়েকে বাঁচান আপনি। তের পাসপোর্ট রেডি করো, আজই থেকে আমরা এই দেশ থেকে জিমিনের কাছে পাঠিয়ে দেবো। আর কাউকে জানাতে হবে না, শুধু তুমি আর আমি জানবো। আমি রাত 2টার সময় ফ্লাইট বুক করে রাখবো। আপনার কি মনে হয় জীবন জাঙ্কুক এত সহজে তেকে ভুলে যাবে? সে তো তেকে ঠিকই খুঁজে বের করে ফেলবে। আমি এত কাঁচা খেলোয়াড় না জিন। প্রথমে তেকে লন্ডনে পাঠাবো তার মামার কাছে, সেখানে তো 2 দিন থাকবে। তারপর জাপানে ওর ভাইয়ের কাছে পাঠাবো, সেখানে আরো 2 দিন থাকবে। জাপানে সুহু ওকে নতুন নাম ও নতুন পরিচয়, নতুন পাসপোর্ট আর আইডি কার্ড বানিয়ে দেবে। তারপর সেই নতুন পরিচয়ে সে কোরিয়াতে আয়ুর কাছে চলে যাবে। একথা শুনে যিনি একটু শান্ত হলেন। যেই ভাবা সেই কাজ। রাতের মধ্যে নামজন থেকে লন্ডনে ফ্লাইটে পাঠিয়ে দেন। তারপর নামজনের কথা মতো তে নতুন পরিচয় সে তার বোন জিমিনের কাছে চলে যায়। তের আগের নাম কেটে নতুন নাম দেওয়া হয় ভি। কোরিয়াতে সবাই থেকে ভি নামে চেনে। এদিকে জাঙ্কুক তেকে না পেয়ে পাগল হয়ে যায়। সে তের মা বাবার উপর অনেক অত্যাচার করে কিন্তু কোনো লাভ হয় না। এভাবে বেশ কিছু বছর কেটে যায়। অন্যদিকে তে সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করে। এভাবে প্রায় 3 বছর কেটে যায়। একদিন তে চাচাতো ভাই কাই তাকে কল করে বলে যে জাঙ্কুক তাকে না পেয়ে তার বাবা মাকে মেরে ফেলেছে। এটা শুনে তে ছুটে আসে বাংলাদেশে, সাথে আয়ুও আসে। কাই থেকে নানাভাবে বোঝায় যে জাঙ্কুক কি তার মা বাবাকে মেরে ফেলেছে এবং তাদের শেষ ইচ্ছে ছিল তারা মিনহুর ছেলে কাইয়ের সাথে এদের বিয়ে দিতে চেয়েছিল। কাইয়ের নানা কথায় বাধ্য হয়ে তে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে যায়। বাবা মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে সেই সিদ্ধান্ত নেয়, কিন্তু এই ইচ্ছে তের বাবা মায়ের ছিলই না। এটা আসলে ছিল মিনহুর চাল। সেটা কেন তা আমরা পরে জানতে পারবো। সাথে সাথে কাই ছোটখাটো একটা বিয়ের আয়োজন করে ফেলে। মিনহু জানতো জাঙ্কুকে বিয়েটা কোনোভাবে হতে দেবে না, তাই সে তার গোপন আস্তানায় বিয়ের সকল আয়োজন করে। তেকে খুব সুন্দর করে সাজিয়ে আনা হয়। কাজে যেই না বিয়ে পড়ানো শুরু করবেন তখনই জাঙ্কুক তার গার্ডদের নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তেকে আবার নিজের কাছে তুলে নিয়ে আসে। আর তে মনে মনে বিশ্বাস করে যে তার বাবা মায়ের খুনি হচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক অনেক কষ্টে তেকে আবার কাছে পেয়েছে, তাকে আর হারাতে চায় না সে। তাই সেদিনই সে তেকে জোর করে বিয়ে করে। এটাই ছিল তাদের অতীত। আশা করছি অতীতটা এখন পুরোপুরি পরিষ্কার হয়েছে। আর বিস্তারিত না বাড়িয়ে চলো আবার বর্তমানে ফিরে যাওয়া যাক। তেকে এনে বিছানায় বসালো জাঙ্কুক। তে হুট করে তার ভাবনা থেকে বেরিয়ে এলো। সেদিনই পরে ঘটনাগুলো মনে পড়তেই তের চোখ ভরে উঠল। তার আগে খাবারের প্লেটটা তের সামনে রাখলো জাঙ্কুক, নিজেও বসলো তার পাশে। নে আমায় খাইয়ে দে, শুনেছি খাবার একে অপরকে খাইয়ে দিলে নাকি দুজনের মাঝে ভালোবাসা আরো বেড়ে যায়। অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো তে। সে খাইয়ে দেবে? ভুল শুনলো নাকি? এরকম ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? বললাম না খাইয়ে দিতে। তে হাত রাখলো প্লেটে। খাওয়াতে গিয়ে টের পেলো তার হাত কাঁপছে। একই সাথে তার পেটেও ভীষণ ক্ষুধা লেগেছে। এই যে সেই ক্ষুধা না, প্লেট পুরো সাবার করে দেওয়ার মতো ক্ষুধা। লোকটা এতটা নিষ্ঠুর, তাকে একবারও খেতে বলছে না। তে কাপ্পা হাতে খাবার তুলে দিল জাঙ্কুকের মুখে। জাঙ্কুক শান্তভাবে খাবার খেলো। তের হাতে কাঁপুনে জাঙ্কুকের চোখ এড়ালো না, তবুও সে কিছুই বললো না, চুপচাপ খেয়ে নিল। একটু পর সে নিজে প্লেটটা তের দিকে এগিয়ে দিল। তারপর খাবার তুলে এবার তের সামনে ধরলো। এবার তুমি খাও। তে অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ যে মানুষটাকে নিষ্ঠুর মনে হচ্ছিল সে এখন শান্ত গলায় এমন ভাবে বলছে। কি হলো, হা করো নাকি খিদে নেই? তে আর কিছু বললো না। ক্ষুধাটা তখন আর চেপে রাখা যাচ্ছিল না। সে ধীরে ধীরে খেতে শুরু করলো। প্রথম কয়েক লোকমা গলায় আটকে আসছিল, তারপর শরীরটা একটু শান্ত হলো। খাবার শেষ হলে জাঙ্কুক উঠে দাঁড়ালো। যাওয়ার আগে একবার তের দিকে তাকালো সে। নাও এখন আমি তোমাকে খাবো। এটা শুনে তের আত্মা যেন শুকিয়ে গেল। তাকে খাবে মানে? তে ভয়ে বেশ অনেকটা পিছিয়ে গেল।
কি বলছেন আপনি? কোনো জবাব মিলল না। জাঙ্কুক ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে এগিয়ে গেল ওর দিকে। নিজের টি শার্টটা খুলে ফেললো সে। কোনো কথাবার্তা ছাড়াই এগিয়ে যেতে শুরু করলো তের দিকে। কি করছেন? ছাড়ুন। হুশ, কোনো কথা বলো না জান, আমার কাজ আমাকে করতে দাও। তের ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল জাঙ্কুক। ধীরে ধীরে তার হাত এদিক ওদিক যেতে শুরু করলো। তে ছটফট শুরু করতে জাঙ্কুক ডিস্টার্ব ফিল করলো। মুহূর্তে সে তের হাত ধরে ফেললো এবং নিজের কপাল ঠেকালো তের কপালে। 3টা বছর পুড়িয়েছ আমায়, কোথায় কোথায় না তোমাকে খুঁজেছি আমি। যেখানে জীবন জাঙ্কুকের চোখের দিকে চেয়ে কেউ কথা বলার সাহস দেখায় না, তার সাথে ছলনা করেছো তুমি। ছলনাময়ী? কি ভেবেছিলে পালিয়ে গেলে বাঁচতে পারবে? যে আগুনে আমাকে পুড়িয়েছ তার 10 গুণ ফেরত পাবে তুমি। জাঙ্কুক তার খুব কাছে এসে নিচু গলায় কথাগুলো বলল। তে মাথা ঘুরিয়ে তাকালো জাঙ্কুকের চোখের দিকে। বুকের ভেতর এমন একটা ধাক্কা লাগলো ওর। এটা কি ঘৃণা? ঘৃণার দৃষ্টি কি এমন হয়? না, হয় না। এই দৃষ্টি সে চেনে, খুব ভালো করে চেনে। 1000বার দেখেছে এই চোখ। এই দৃষ্টিতে রাগ আছে, কিন্তু রাগের নিচে জমে আছে পুরনো ক্ষত। তের সাথে সাথে চোখ নামিয়ে নিল। এত বছর পরে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকাটা তার পক্ষে সহজ ছিল না। মনে হয় তাকিয়ে থাকলে সব সত্য প্রকাশ হয়ে যাবে, সব অজুহাত, সব পালানোর চেষ্টা ভেঙে যাবে। জাঙ্কুক যখন তের মাঝে ডুবতেই যাবে তখনই তার ফোনটা বেজে উঠল। উফ, এখন কোন বালে আমায় কল দিল? ধুর, মুডটাই নষ্ট করে দিয়েছে। ওপাশ থেকে সুগা কিছু একটা বলল, সেটা শুনে জাঙ্কুক বাঁকা হাসি দিল। একটা সময় সে তেকে ছেড়ে দিল। সে তে আশ্চর্য হলো, ভাবেনি জাঙ্কুক তাকে এত সহজে ছেড়ে দেবে। জাঙ্কুক যেভাবে পাগল হয়ে উঠেছিল সে ভেবে বসেছিল আজ আর রক্ষে নেই। জাঙ্কুক সাথে সাথে উঠে দাঁড়ালো। বাকিটুকু রাতে করে নেব, এখন কিছু কাজ আছে, যেতে হবে। রাতের জন্য তৈরি হও জান, বলে জাঙ্কুক চলে গেল। রাত নামছে, আশেপাশে আলো আছে, তবু চারদিক অন্ধকার। স্ট্রিট লাইটের হলুদ আলো পড়ছে ভেজা রাস্তার ওপর। দূরে কোথাও কুকুর ডাকাডাকি করছে। মাঝে মাঝে ট্রাকের ভারী শব্দ শোনা যায়, তারপর আবার নীরবতা। জায়গাটা শহরের ভেতরেই, পুরনো একটা গুদাম ঘর। উঁচু দেয়াল, দেয়ালে গায়ে ফাটল। ভেতরে ঢুকলে সাথে সাথে গন্ধ নাকে লাগে। মেঝেতে ভাঙা কাচ ছড়িয়ে আছে। আলো কম, একটা মাত্র বাল্ব ঝুলছে ছাদ থেকে। একপাশে একটা ভারী কাঠের চেয়ার রাখা, সেই চেয়ারে বসে আছে জাঙ্কুক। তার বসার ভঙ্গি খুব শান্ত, এক পায়ের ওপর আরেক পা তুলে রেখেছে, পিঠটা চেয়ারের সাথে হেলানো। হাতে সিগারেট, ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠছে। মুখে কোনো ভাব নেই, চোখ দুটো অর্ধেক খোলা। চেয়ারের সামনে একটু দূরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের হাত বাঁধা, মুখে আতঙ্ক, চোখে বাঁচার আকুতি। জাঙ্কুক চেয়ার থেকে উঠে সামনে এগিয়ে গেল। প্রথম ঘুষিটা হঠাৎ আসে, কোনো কথা নেই। ঘুষিটা মারার সাথে সাথে মিনু একপাশে হেলে পড়ে। ব্যথায় দাঁত মুখ খিচে ওঠে তার। এরপরও জাঙ্কুক থামে না। এবার সে চলে যায় মিনুর ছেলে কাইয়ের কাছে, তাকেও আরেকটা ঘুষি মারে, কিন্তু সেটা ওর পেটে। কাই কুকড়ে যায়, শ্বাস আটকে আসে তার। সে হাঁপাতে থাকে, শব্দ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। হাত বাঁধা থাকায় সে কিছু করতে পারে না। জাঙ্কুক এবার দুজনকে সমান তালে ঘুষি লাথি মারতে থাকে, প্রতিটা আঘাত হিসেব করে দেওয়া। সে জানে কোথায় মারলে বেশি ব্যথা লাগে, কিন্তু মৃত্যু আসে না। তারা এবার শব্দ করে কাঁদে এবং জাঙ্কুকের কাছে ক্ষমা চায়। জাঙ্কুক নিজেও ঘামছে, কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ে। সে হাত দিয়ে মুখ মুছে নিঃশ্বাস নেয়, তারপর কাইয়ের দিকে তাকায়। লোকটা নড়ছে, কিন্তু আগের মতো না। চোখ আধ খোলা, মুখে অস্পষ্ট শব্দ। জাঙ্কুক এবার একটু পিছিয়ে যায়, মনে হয় সে থামবে। এবার সে মিনুর চুল ধরে মাথা তোলে, চোখের দিকে তাকায়, তারপর সুগার দিকে ইশারা করে। জাঙ্কুক ইশারা করতে সুগা গোপনে ক্যামেরা সেট করে, যাতে কাইয়ের বলা সবকিছু রেকর্ড হয়। প্লিজ আর মেরো না আমাদের। তাহলে বল, তের বাবা মাকে কারা মেরেছে? জাঙ্কুক নিচু গলায় প্রশ্ন করলো। শেষ পর্যন্ত কাইয়ার প্রতিরোধ করলো না, শুধু জোরে শ্বাস নিল, চোখ বন্ধ করে রাখলো, যেন অন্ধকারের মাঝে লুকিয়ে যেতে চাইলো। জাঙ্কুক থামে, সে সোজা হয়ে দাঁড়ায়, বুক ওঠানামা করছে তার। তারপর সে চেয়ারে হেলান দিয়ে বসে নতুন আরেকটি সিগারেট ধরায়। যদি সত্যি বলিস তাহলে তোর বয়স ভেবে দেখবো, আর যদি একটাও মিথ্যা বলিস তাহলে তোর কি হাল করবো তা আমি নিজেও জানি না। না না, বলছে জাঙ্কুক, প্লিজ আমাদেরকে আর মেরো না। এবার কাই দীর্ঘ শ্বাস টেনে বলতে শুরু করলো, আমি আর আমার বাবা মিলে নামজুনজিনকে কার অ্যাক্সিডেন্ট করিয়ে মেরেছি। আমি ভেবেছিলাম তেকে বিয়ে করে নামজনের সকল সম্পত্তি নিজে করে নেব, কিন্তু মাঝখানে আমি এসে পড়লাম, তাই তো? হ্যাঁ, আমি নামজনকে বলেছিলাম তের বিষয়ে, কিন্তু বলেছিল তের 20 বছর হওয়ার পর সে তার মেয়েকে বিয়ে দেবে। আমি আমাদের কোম্পানি থেকে 100 কোটি টাকা সরিয়েছিলাম, সেটা নামজন জানতো না, কিন্তু পরে সে সেটা জেনে যায় এবং আমাকে হুমকি দিতে শুরু করে যে যদি আমি টাকা কোম্পানিতে ফেরত না দিই তবে সে আমাকে পুলিশে ধরিয়ে দেবে। এতে আমি একেবারে পথে বসে যেতাম, তাই আমি আর বাবা মিলে প্ল্যান করে ওদের কার অ্যাক্সিডেন্ট করিয়ে উপরে পাঠিয়ে দিয়েছি।
পরে আমি তেকে কল করে বলি যে জাঙ্কুক তার বাবা মাকে মেরে ফেলেছে। তারপর আমি তেকে বাংলাদেশ নিয়ে আসি। ওকে বুঝিয়ে শুনিয়ে ওকে বিয়ে করে সকল সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু পরে আমি সেখানে উপস্থিত হয়ে সবকিছু মাটি করে দিলাম, তাই তো? বলে জাঙ্কুক উচ্চ স্বরে হেসে উঠল। তারপর সুগার দিকে তাকিয়ে বলল, এদেরকে এবার উপরে পাঠিয়ে দিয়ে আমার কাজ শেষ। একথা বলে জাঙ্কুক আর দাঁড়ালো না, সে ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়লো। আর সুগাও নিজের কাজে লেগে গেল। তারপর জাঙ্কুক তার ম্যানশনে ফিরে আসে, কিন্তু এসে দেখতে পায় তে রুমে নেই। এটা দেখে জাঙ্কুকের বুক মোচড় দিয়ে উঠলো। সে সাথে সাথে তার সিসিটিভি রুমে চলে যায় এবং গিয়ে দেখতে পায় তে পাশের রুমের ব্যালকনি দিয়ে পালানোর চেষ্টা করছে। তে অনেকগুলো শাড়ি একসাথে বেঁধে মাটিতে ফেলে সেখান দিয়ে নিচে নামতে শুরু করেছে। জাঙ্কুক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখানে চলে যায় এবং তেকে নামিয়ে টানতে টানতে তার রুমে নিয়ে আসে। তুই একই ভুল বারবার কেন করছিস? এখন তুই পালিয়ে কোথায় যাবি? এখন তো তোর বাবাও বেঁচে নেই যে তোকে সিকিউর করে দেশের বাইরে পাঠিয়ে দেবে। আপনি তো আমার বাবাকে মেরে ফেলেছেন। আপনি আমার সুন্দর পরিবারটাকে একেবারে শেষ করে দিয়েছেন। সেদিন শুধু ডিয়ার পালন করতে আমি আপনাকে কিস করেছিলাম, যার কারণে আপনি আমার পুরো পরিবারটাকে শেষ করে দিলেন। আমার বাবা মা কি দোষ করেছিল যে তাদেরকে এভাবে মেরে ফেললেন আপনি? হোয়াট? তুই কি করে ভাবতে পারলি আমি তাদেরকে মেরে ফেলেছি? বিশ্বাস কর, আমি খারাপ হতে পারি, কিন্তু নিজের আপনজনকে কখনোই আঘাত করি না আমি। হাসালেন আপনি। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি আমার বাবা মাকে মারেননি? ওকে ফাইন, তাহলে বলেন কে মেরেছে। নিশ্চয়ই, আমার কাছে প্রমাণ আছে। ওকে, তাহলে দেখান। তারপর জাঙ্কুক তার ক্যামেরাটা নিয়ে আসে এবং মিনহু ও কাইয়ের বলা সবকিছু শোনায় দেখে, যা দেখে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তার মানে তার নিজের চাচা ও চাচাতো ভাই মিলে তার বাবা মাকে সম্পত্তির লোভে মেরে ফেলেছে। ছি, তে একদম ভেঙে পড়ে। জাঙ্কুক থেকে সামলানোর চেষ্টা করতেই তে ডুকরে কেঁদে ওঠে। আমার বিশ্বাস হচ্ছে না যে চাচা এমন একটা কাজ করবে। আমার আর এই পৃথিবীতে আপন বলতে কি নেই, আমি একা হয়ে গেলাম। শান্ত হ, এভাবে ভেঙে পড়লে চলবে নাকি? আর কান খুলে শুনে রাখ, তুই আমার ওয়াইফ, আমি তোর স্বামী, এটা তোর সবচেয়ে বড় পরিচয়। আর তুই একা নোস, আমি তোর পাশে আছি। বলে সে থেকে আঁকড়ে ধরে নিজের বুকের সাথে, আর তে হাও মাও করে কাঁদতে শুরু করে। কাদার মাঝে হঠাৎ তে অজ্ঞান হয়ে জাঙ্কুকের বুকে ঢলে পড়ে। তে, এই তে, কি হলো? তাকা আমার দিকে। সঙ্গে সঙ্গে ডাক্তার আনা হলো। ডাক্তার তের চেক আপ করলেন। মিস্টার জিওন, তের শরীর দুর্বল হওয়ার কারণে এমনটা হয়েছে, আর তিনি হয়তো মানসিকভাবে কিছুটা চাপ পেয়েছেন, যার জন্য এমন হয়েছে। তার উপর উনি কয়েক মাসে প্রেগনেন্ট। এখন থেকে তাকে দেখে শুনে রাখবেন, না হলে মা ও সন্তানে কিছু হয়ে গেলে সেটা আমি আপনাকে বলতে পারছি না। বাকিটা আপনি বুঝে নিন। কি বলেন? তে প্রেগনেন্ট? এটা সত্যি ডাক্তার? মিস্টার জিওন, আর শুনুন, এখন আর আপনি ওনার সাথে এড হতে যাবেন না। এমনিতেই ওনার শরীর দুর্বল, বুঝতেই পারছেন। এটা শুনেতে খুশিতে আত্মহারা হয়ে যায়। তার মানে তার আপন কেউ এই দুনিয়াতে আসতে চলেছে, আর সেটা তার নিজেরই একটি অংশ। ডাক্তার চলে গেছেন। জাঙ্কুক কি বলবে বুঝে উঠতে পারছে না, আর তে তো খুশিতে কান্নাই করে দিয়েছে। জাঙ্কুক গিয়ে তের পেটের উপর হাত রাখলো। তে, আমার এখন বিশ্বাস হচ্ছে না আমি বাবা হব, আর তুমি আমার সন্তানের মা। তে চাইনি জাঙ্কুকের মতো এমন একজন মানুষ তার লাইফ পার্টনার হোক। জাঙ্কুকের কোনো ফিউচার নেই, কারণ সে একজন মাফিয়া। তার শত্রু কখন তার উপর হামলা করে কে জানে। অন্যদিকে এই কয়েকদিনে তে এটা বুঝতে পেরেছে যে জাঙ্কুক তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তে তার এই মাফিয়া জগৎটাকে ঘৃণা করে। তে, তুমি চাইলে আমরা নতুন জীবনের দিকে পা বাড়াতে পারি আমাদের বাচ্চাকে নিয়ে। প্লিজ, তুমি আর পালিয়ে যেতে চেও না। আমি তো তোমার বাবা মাকেও মারিনি। জাঙ্কুক, আপনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার ভয় আপনার এই মাফিয়া জগৎটাকে নিয়ে। আমি চাই না আমার বাচ্চার ফিউচার আপনার মতো মাফিয়া জগৎকে কেন্দ্র করে গড়ে উঠুক। যদি আপনি আমার জন্য আমাদের বাচ্চার ফিউচারের কথা চিন্তা করে মাফিয়া জগৎ ছেড়ে দিতে পারেন, তাহলে আমি আপনাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। না হলে আমি আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করব। জাঙ্কুক কি বলবে বুঝে উঠতে পারলো না। মাফিয়া তার রক্তে মিশে আছে, সেটা কখনোই ছাড়তে পারবে না, কিন্তু এদিকে নিজের পরিবারকেও সে হারাতে চায় না। তাই জাঙ্কুক এবার বুদ্ধি খাটালো, আমি রাজি রে, আমার বাচ্চার ফিউচার সবার আগে। আপনি সত্যি বলছেন জাঙ্কুক? আপনি রাজি? তাই সত্যি। আমরা কোরিয়া চলে যাব তোমার বোনের কাছে। আমি আমার নাম পরিচয় বদলে নতুন পরিচয় নেব। জাঙ্কুক তার কথা মতো মাফিয়া জগৎ থেকে বের হয়ে আসে। সে তার সমস্ত কাজ সুগাকে বুঝিয়ে দেয়। তে তো ভীষণ খুশি যে জাঙ্কুক তার কথা মেনে নিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ছিল। জাঙ্কুক এত কাঁচা খেলোয়াড় না। সে থেকে মিথ্যা বলেছে, কারণ মাফিয়া হলো তার নেশা। মানুষ যেমন নেশা ছাড়তে পারে না, তেমনই সেও মাফিয়া জগৎ ছাড়তে পারবে না। তারপর জাঙ্কুক নতুন পরিচয় তেকে নিয়ে কোরিয়াতে চলে আসে।
জাঙ্কুক নিজের নতুন নাম দেয় কুকি এবং তাকে বিশ্বাস করানোর জন্য সে কোরিয়া ছোট্ট একটি অফিসে জব করতে শুরু করে। জবের বাহানায় সে তার মাফিয়া জগতের সকল কাজ চালিয়ে যায়। এদিকে বেচারিতে কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে তের ডেলিভারি ডেট চলে আসে। জাঙ্কুক, তের বোন ও তের বোনের স্বামী জেহোব এবং সুগা ওটির বাইরে দাঁড়িয়ে আছে। সবার মুখে চিন্তার ছাপ। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ আসে তাদের কানে। তারপর একজন নার্স বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে আসেন। এই নিন আপনার বেবি, ছেলে সন্তান হয়েছে। জাঙ্কুকের হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে সে তার বাচ্চাকে কোলে নিল। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। জাঙ্কুক ঠোঁট ছুঁয়ে দিল তার বাচ্চার কপালে। নার্স, আমার তে কেমন আছে? জি, উনি সুস্থ আছেন, এখন একটু রেস্ট নিচ্ছেন। জাঙ্কুক, প্লিজ আমাকে কোলে নিতে দাও। ওয়াও, কত কিউট, দাও না। জাঙ্কুক একটু এসে বাচ্চাটাকে তের বোনের কোলে দিয়ে তের কাছে চলে গেল। গিয়ে তের কপালে আলতো করে চুমু খেলো। সঙ্গে সঙ্গে তে চোখ মেলে তাকালো। কেমন লাগছে তে? কোথাও কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমাকে বলো। তে মাথা নেড়ে না বোঝালো। জাঙ্কুক, আমাদের বাবুটা কার মতো হয়েছে? নাকটা একদম আমার মতো আর চোখ দুটো একদম তোমার মতন। জান, সত্যি বলছো? আমাদের বাবু কই? আমি দেখবো। জাঙ্কুক বাচ্চাটাকে এনে তের কোলে দিয়ে দেয়। তে বাচ্চাটার দিকে তাকায়, তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আরে সত্যি তো, বাবুর নাক একদম তোমার মতো জাঙ্কুক। আর দেখো, চোখ দুটো একদম আমার মতো হয়েছে। পুরোটা তোমার মতো হয়নি, একদম আমার মতো, অনেক কিউট হয়েছে। তার কথা শুনে সবাই হেসে উঠলো। এভাবে তাদের জীবন হাসি খুশিতে চলতে শুরু করলো। আজকের গল্পটা এখানেই শেষ হলো। শীঘ্রই ফিরবো নতুন গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।